হ্যালো এভরিবডি, আমরা আগের দিন জিন পিয়াজের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জিন পিয়াজের চ্যাপ্টারের প্রথম পার্টটা দেখে নিয়েছিলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট 2, আর এটা আমাদের কমপ্লিট মানে সিডিপি সিরিজের 8 নম্বর ক্লাস। ঠিক আছে, আর আমরা সবাইকে জানিয়ে দিই যারা এখনও পর্যন্ত জানো না, আমরা একটা পেড কোর্স শুরু করেছি। যে কোর্সের মধ্যে আমরা সম্পূর্ণ ইংলিশ আমরা শেষ করে নিয়েছি অলরেডি, ওটা রেকর্ডেড ভিডিও রয়েছে। আর এরপরে আমরা কমপ্লিট সিডিপি আমরা পড়তে শুরু করেছি, এটা কমপ্লিট হবে আমাদের, লাগবে এখনও টাইম লাগবে। এখন এটা আমাদের 8 নাম্বার লেকচার এই সিডিপি সিরিজে। আর যারা এখনও পর্যন্ত কোর্স নিতে চাও বা নাওনি তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, চলো শুরু করি আজকে। তাহলে এর আগের দিন আমরা পড়েছিলাম প্রি অপারেশনাল স্টেজ সম্পর্কে পড়ে নিয়েছিলাম। তো আজকে আমরা দেখব 3 নাম্বার স্টেজ, অর্থাৎ 3 নাম্বার স্টেজের নাম কি? কংক্রিট অ্যান্ড অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছরের শিশুদের মধ্যে দেখা যায়। তাহলে প্রথম প্রশ্ন হবে যে কংক্রিট অপারেশনাল স্টেজ কত থেকে কত বছরের মধ্যে দেখা যায়? বলবো 7 থেকে 11 বছরের ভিতরের বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়। আচ্ছা, এই বয়সে তাহলে এই সময়কার একটা ভালো ইম্পর্টেন্ট একটা কোর্স কি রয়েছে, এই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য কি দেখতে পাবো? যে আমরা বাচ্চাদের মধ্যে সংরক্ষণ অর্থাৎ সংরক্ষণ মানে কি বললাম? কনজারভেশন, এই বৈশিষ্ট্য দেখতে পাবো। এটার মানে কি একবার মনে করে দেখি আমরা। দাঁড়াও, তোমাদেরকে একবার মনে করাই আমরা। এই যে দেখো আমরা প্রি অপারেশনাল স্টেজে আমরা অলরেডি আগের ক্লাসে পড়ে নিয়েছিলাম যে আমরা এই সময় শিশুদের মধ্যে ল্যাক অফ কনজারভেশন দেখতে পাই, অর্থাৎ তাদের মধ্যে কনজারভেশনের অর্থাৎ সংরক্ষণের অভাব দেখতে পাই আমরা। দাঁড়াও, কালটাকে চেঞ্জ করি আমি। তাদের মধ্যে আমরা কি দেখেছিলাম? সংরক্ষণের অভাব দেখেছিলাম। অর্থাৎ সংরক্ষণ বলতে কি? সংরক্ষণ বলতে এটাই যে তারা, ধরো এই নিচের এই এক্সাম্পলটা খুব ভালো এক্সাম্পল। দেখো এখানে দুটো গ্লাস রয়েছে, ঠিক আছে, 3টে গ্লাস রয়েছে, এই একটা এই একটা দেখতে পাচ্ছ। এই ছবিটা এখন বাদ দাও, এটাকে দেখো। দেখো এই এ গ্লাসে সেম পরিমাণে জল রয়েছে, বি গ্লাসেও সেম পরিমাণে জল ছিল। এই বি গ্লাসের এই জলটাকে আমরা সিতে ঢেলে দিলাম। তাহলে আমরা কি দেখলাম একই পরিমাণের জল, শুধু একটা লম্বা পাত্র, মানে এই পাত্রটা একটু বেশি লম্বা, তাই তো, বেশি লম্বা, হাইট বেশি। আর এই পাত্রটা একটু কি চওড়া বেশি। আসলে দুটোর মধ্যে জলের পরিমাণ এ বি সি তিনটেতেই জলের পরিমাণ সমান। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের এর হাইটটা বেশি লম্বা আর এ বা বি একটু বেশি চওড়া, ওই জন্য বাচ্চারা মনে করবে যে সিতে সব থেকে বেশি পরিমাণে জল রয়েছে। তারা একটা ধোঁকা খাবে, তারা কি বলবে সি হলো সব থেকে বেশি, সিতে সব থেকে বেশি পরিমাণ জল রয়েছে। ঠিক আছে, এটা বাচ্চারা মনে করবে। তাহলে এই যে সেটা, তার মধ্যে একটা কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ নেই বলেই সেরকম করে মনে করছে, তাই তো। তো এই 1 মিনিট দাঁড়াও, বৃষ্টি পড়ছে, 1 মিনিট দাঁড়াও। আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই জন্য জানলাটা বন্ধ করলাম। দেখো তাহলে দেখবো আমরা কি, যে এই স্টেজে তাদের মধ্যে আমরা ল্যাক অফ কনজারভেশন অর্থাৎ সংরক্ষণের অভাব দেখতে পেয়েছিলাম। অর্থাৎ তাদের মধ্যে তারা মানসিকভাবে এতটা পরিমাণে ডেভেলপ থাকে না যে তারা বুঝতে পারবে যে কোন, মানে অর্থাৎ তারা দুটো ডাইমেনশন অর্থাৎ দুটো মাত্রা, যেমন একটা হলো চওড়া, একটা হলো উচ্চতা। তো শিশুরা এই দুটো মাত্রাতেই একসঙ্গে লক্ষ্য করতে পারে না, হয় তারা চওড়া দেখবে নয় উচ্চতা দেখবে, যে কোনো একটা তারা দেখে। অর্থাৎ এক সময় তাদের মধ্যে কনজারভেশন থাকে না। সেটা কোন স্টেজে ছিল কনজারভেশন থাকে না? প্রি অপারেশনাল স্টেজে তাদের মধ্যে ল্যাক অফ কনজারভেশন, যেটাকে আমরা বলি সংরক্ষণের অভাব, এই স্টেজে দেখতে পাই। কিন্তু সেটা তারা সেটা তারা ওভারকাম করে, তাদের মধ্যে এখন সংরক্ষণ চলে এসেছে। সেটা কোন স্টেজ? কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্টেজে কী হবে, তারা এটা বুঝতে পারবে যে এতে, বিতে, সিতে তিনটেতেই সমান পরিমাণে জল রয়েছে। তারা এটা এখন ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, তারা এখন পরিষ্কারভাবে এটা বুঝতে পারবে যে তিনটেতেই সমান পরিমাণে জল রয়েছে। চলো নেক্সট দেখি আমরা আর কি দেখবো। এই স্টেজের একটা ভালো বৈশিষ্ট্য হলো, এই স্টেজে আমরা শিশুদের মধ্যে ক্লাসিফিকেশন নামক বৈশিষ্ট্য চলে আসে। আচ্ছা, ক্লাসিফিকেশনের বাংলা কি? ক্লাসিফিকেশনের বাংলা হলো শ্রেণী বিন্যাস। কি বললাম? শ্রেণী বিন্যাস। এই সময় তাদের মধ্যে শ্রেণী বিন্যাস চলে আসে, অর্থাৎ বিভিন্ন অবজেক্টকে, বিভিন্ন বস্তুকে তারা তাদের হয় রং, নয়তো আকৃতি, নয়তো আকার, এইসবের ভিত্তিতে তারা সেগুলিকে শ্রেণীবিন্যাস করতে পারবে। অর্থাৎ ধরো এখানে ছেলেটির সামনে কিছু, এই যে দেখতে পাচ্ছ এখানে ছবিতে, কিছু বৃত্ত, কিছু চতুর্ভুজ, কিছু আয়তক্ষেত্র,
কিছু আবার কিছু বৃত্ত, কিছু বর্গক্ষেত্র, এইগুলি সব আমরা তাদের সামনে ফেলে দিলাম। তাদেরকে বললাম যে এই যে 4টে ঘর আছে, এই 4টে ঘরে, এই ঘরে বৃত্তগুলিকে সাজিয়ে দাও, এই ঘরে চতুর্ভুজগুলিকে রাখো, এই ঘরে বর্গক্ষেত্রগুলিকে রাখো, এই ঘরে ট্রাপিজিয়ামকে রাখো, এই ঘরে বৃত্তকে রাখো। তার মানে কি, তারা কি করবে, সবগুলিকে সাজিয়ে সাজিয়ে রাখতে পারবে। বুঝে গেল? মানে সমান বা সেম একই রকমের জিনিসগুলিকে বা সেম জিনিসগুলিকে তারা একসঙ্গে সারিবদ্ধ করতে পারবে। এটা কি বলে ফেলি আমরা ক্লাসিফিকেশন। তাহলে এটাও কোন স্টেজে দেখতে পাই, কংক্রিট স্টেজে দেখতে পাই ক্লাসিফিকেশন। কীভাবে মনে রাখবে, মনে রাখবে সি কংক্রিট আর ক্লাসিফিকেশন। চলো তারপরটা দেখি আমরা। তারপর রয়েছে আমাদের কংক্রিট অপারেশনাল স্টেজেরই বা মূর্ত সক্রিয়তা স্টেজেরই আরেকটা বৈশিষ্ট্য হলো ধারাবাহিকতা। কি বললাম, আরেকটা খুব ভালো বৈশিষ্ট্য হলো ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলতে কি, এই যে দেখো একটা গ্লাস, ভালো করে দেখো একটা জিনিস। দেখো বাচ্চাটা একটা গ্লাসকে সাজাচ্ছে, সবার প্রথমে সব থেকে বড় গ্লাস, তারপরে তার থেকে ছোট গ্লাস, তারপরে তার থেকে ছোট গ্লাস, তারপরে তার থেকে ছোট গ্লাস, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। তাহলে এই যেটা একটু বেঁকে গেল আমার যদিও। তাহলে এই যে জিনিসটা, এই যে গ্লাসগুলিকে সাজানো, বড় থেকে ছোটোর দিকে যাওয়া, এইটাকেই বলা হবে ধারাবাহিকতা বা সেরিয়েশন, অর্থাৎ সিরিজ ওয়াইজ সাজানো। সেরিয়েশন মানে কি, সেরিয়েশন মানে হলো সিরিজ, আমরা বলি না সিরিজে সাজা, তার মানে হলো সিরিজ ওয়াইজ সাজানো। ছোট্ট থেকে সর্বপ্রথমে বড়, তারপরে ছোট 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 যাচ্ছে। যেমন এটাকেও তুমি দেখো, এই ছবিটাকেও তুমি দেখো, এই ছবিটাকে খেয়াল করো, সর্বপ্রথমে ছোট, তারপরে একটু বড়, একটু বড়, আরও বড়, আরও বড়, আরও বড়। অর্থাৎ এই যে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, এটাকে আমরা বলবো সেরিয়েশন, অর্থাৎ শ্রেণীবিন্যাস, ধারাবাহিকতা। বুঝতে পারলে? এই সেরিয়েশন বা ধারাবাহিকতা আমরা কোন স্টেজে দেখতে পাই, কংক্রিট অপারেশনাল স্টেজেই দেখতে পাই। ঠিক আছে, এক কথা এটা হলো অর্ডারিং, অর্থাৎ পরপর সাজানো। এরপরে আমরা দেখতে পাবো রিভার্স থিঙ্কিং। এটা আসলে আগের দিন রেকর্ডিং করেছিলাম তোমাদের জন্য দেবো বলে, বাট কালকে শরীরটা খারাপ করছিল, ওই জন্য করতে পারিনি, ওটা রয়ে গেছে লেখাটা, ওই জন্য। দেখো কংক্রিট অপারেশনাল স্টেজেরই আরেকটা খুব ভালো বৈশিষ্ট্য হলো রিভার্স থিঙ্কিং বা বিপরীতমুখী চিন্তন। আবার আমরা একবার পেছনের দিকে ফিরে যাই, পেছনের দিকে ফিরে গিয়ে দেখি, এই যে দেখো এটা হলো প্রি অপারেশনাল স্টেজ। ভালো করে দেখো একবার সবাই, প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজে আমরা কি দেখেছিলাম, পেঁয়াজের মতে 4টে স্টেজ, বারবার আমি রিভাইজ করাই যাতে ছেলেদের মনে থাকে। পেঁয়াজের মতে 4টে স্টেজ। প্রথম স্টেজ হলো আমাদের সেন্সরি মোটর অপারেশনাল স্টেজ, তারপরটা হলো পি মানে হলো প্রি অপারেশনাল, তারপরে কংক্রিট, তারপরে ফর্মাল। তো আমরা এই সেন্সরি বাদ দাও, ফর্মাল বাদ দাও, আমরা এই প্রি অপারেশনাল স্টেজেরই একটা বৈশিষ্ট্য দেখেছিলাম, ল্যাক্স রিভার্সিবিলিটি। তার মানে কি, তার মানে হলো তারা 6 + 3 মানে 9 হয়, কিন্তু যে 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, বা 9 থেকে 3 বাদ দিলে 6 হয়, এইটা তারা বলতে পারে না। এতটা তারা বুঝতে পারে, কিন্তু এর রিভার্সটা তারা বুঝতে পারে না। ঠিক আছে, তাহলে বলা হয় কি ল্যাক্স রিভার্সিবিলিটি, অর্থাৎ তাদের মধ্যে বিপরীত দিকে যাওয়ার কোনো ক্ষমতা থাকে না। অর্থাৎ তারা এই সময় কি, তারা এই সময় ধরে নাও একটা ট্রলি হয় না, যে ট্রলিগুলি গ্রামে চালানো হয়, ওই ট্রলিগুলি দেখবে কোনো রিভার্স গিয়ার থাকে না, তাই তো, সামনেই যায়, পেছন দিকে আসার কোনো গিয়ার থাকে না। এখন তারা ছিল ট্রলি। এরপরে তাহলে প্রি অপারেশনাল স্টেজে হলো এটা। এরপরে আমরা চলে এলাম কংক্রিট অপারেশনাল স্টেজে। এই কংক্রিট অপারেশনাল স্টেজে আমরা কি দেখলাম যে কংক্রিট অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্টেজে দেখলাম তাদের মধ্যে রিভার্স থিঙ্কিং বা রিভার্সিবিলিটি তাদের মধ্যে চলে এসছে, অর্থাৎ তারা বিপরীতমুখী চিন্তন করতে পারে। অর্থাৎ এর আগের স্টেজে, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে তারা কি করতো, ধরে নাও এটা বাড়ি, এটা হোম, এটা হয়ে গেল তাদের স্কুল। তো স্কুল থেকে সে বাড়ি যেতে পারতো, কিন্তু বাড়ি থেকে স্কুল যেতে পারতো, কিন্তু প্রি অপারেশনাল স্টেজে সে স্কুল থেকে বাড়ি আসতে পারতো না, অর্থাৎ বিপরীতমুখী চিন্তন সে করতেই পারতো না। ঠিক আছে, একই রকমভাবে এর আগে সে 9 অন্য এক্সাম্পল দিই, 1 + 2 = 3 হয়, কিন্তু 3 থেকে 1 বাদ দিলে যে 2 হয়, এটা সে করতে পারতো না। কিন্তু এখন সে চলে এসছে কোন স্টেজে, আর প্রি অপারেশনাল স্টেজ নয়, এর আগে ছিল প্রিতে, এবার চলে এসছে সে কংক্রিট অপারেশনাল স্টেজে। আর কংক্রিট অপারেশনাল স্টেজের একটা ভালো বৈশিষ্ট্য হলো এই স্টেজে তার মধ্যে কি দেখতে পাবো, রিভার্সিবিলিটি, অর্থাৎ বিপরীত মুখে যাওয়ার বা বিপরীতমুখী চিন্তন করার ক্ষমতা। ঠিক আছে, তাহলে এরপরে এখনও একটা খুব ভালো বৈশিষ্ট্য রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজের, একই রকম বৈশিষ্ট্য। কেমন দেখো,
প্রি অপারেশনাল স্টেজে আমরা কী দেখেছিলাম? আমি সবসময় কম্পেয়ার করাচ্ছি যে আগের স্টেজের সঙ্গে এই স্টেজের কী বৈশিষ্ট্য, কী পার্থক্য। দেখো, প্রি অপারেশনাল স্টেজে আমরা একটা খুব ভালো বৈশিষ্ট্য দেখেছিলাম শিশুদের মধ্যে। সেই বৈশিষ্ট্যটা কী ছিল? সেই বৈশিষ্ট্য ছিল গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার। কী দেখেছিলাম? গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার। গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার কাদের মধ্যে? শিশুদের মধ্যে। অর্থাৎ তারা শুধুমাত্র তাদের গোল, তারা তাদের লক্ষ্য নির্দেশিত আচরণ করত। গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার মানে কি? তারা তাদের লক্ষ্য নির্দেশিত আচরণ করত। অর্থাৎ, আবার বৃষ্টি আসছে, 1 মিনিট। গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার অর্থাৎ তারা তাদের লক্ষ্য নির্দেশিত আচরণ করত। তাদের সামনে এখানে একটা সুন্দর পুতুল রয়েছে, তারা এখান থেকে হাঁটতে শুরু করবে। ধরে নাও এটা চাইল্ড, এটা হলো ডল, এটা হলো পুতুল। তো এখান থেকে তারা শুরু করবে, সিধা যাবে, এখানে গিয়ে কাজ ছেড়ে নেবে। আশেপাশে দেখবেও না কে কোথায় রয়েছে, কার কী প্রবলেম, যাবে নিয়ে চলে আসবে। অর্থাৎ শুধু নিজের গোলকে সে ফোকাস করবে, যেটা আমাদের লাইফে করা প্রয়োজন। আমাদেরও শুধু সে গোলকে ফোকাস করবে। কিন্তু এই মুহূর্তে কংক্রিট অপারেশনাল স্টেজে তার মানে সেখান থেকে সে বেরিয়ে আসবে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখব যে শিশুরা যত ছোট থাকে তখন সে শুধুমাত্র নিজের কথা ভাবে। কার কথা ভাবে? জাস্ট নিজের কথা সে ভাবে। এটা কি বলা হয়? সেলফ। অনলি সে সেলফ, নিজের কথা সে ভাবে। কিন্তু যত ধীরে ধীরে সে বড় হবে তত সে অন্য কারোর কথা ভাবতে শুরু করবে। তো এই অন্য কারোর কথা ভাবতে শুরু করে, এটা কি বলা হয়? ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। বুঝতে পারলে? এটা কি বলা হয়? ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ বিকেন্দ্রীকরণ। এটাই আমরা দেখবো আরেকবার যে ভালোভাবে যে ম্যাটারটা কি। দেখো দেখো ডিসেন্ট্রালাইজেশন বলতে, যেমন দেখো এর আগে আমরা একটা খুব ভালো এক্সাম্পল দেখেছিলাম যে এইটা একটা কোনো একটা বাক্স ছিল, বা কোনো একটা জার, কোনো একটা বিকার, কোনো একটা পাত্র। তো এই যে পাত্রটার এর আগে শিশু একটা এমন অবস্থায় ছিল, সে হয় শুধুমাত্র এর হাইটের দিকে লক্ষ্য করবে, নয় এর চওড়ার দিকে লক্ষ্য করবে। দুটো জিনিসের দিকে একই সঙ্গে একই অবস্থায় সে লক্ষ্য করতে পারতো না, কারণ সে শুধুমাত্র মানে সেন্ট্রালাইজেশন ছিল। কি এর আগে কি কাজ করতো? সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন মানে হলো যে কোনো একটা জিনিসের দিকে ফোকাস করা, ঠিক আছে? কিন্তু যত সে বড় হচ্ছে তত তার মধ্যে ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাবে। কি হয়ে যাবে বললাম? ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাবে, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। এর মানে হলো কেন্দ্রীকরণ, এর মানে হলো কেন্দ্রীকরণ, আর এটার মানে হলো বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ, বুঝতে পারলে? তাহলে বিকেন্দ্রীকরণ মানে হলো এবার সে শুধুমাত্র উচ্চতার দিকে নয়, উচ্চতা চওড়া দুটোর দিকেই সে তাকাবে। বুঝে গেল? তাহলে ডিসেন্ট্রালাইজেশনের বৈশিষ্ট্যও আমরা দেখতে পাই কংক্রিট অপারেশনাল স্টেজে। তাহলে যদি আমরা একবারে সবটাই আমরা কি বলবো, একবারে যদি সবটাই আমরা জিস্ট করি, আমরা কি দেখতে পাবো? যে এই স্টেজে আমরা কি দেখতে পেয়েছিলাম? এই স্টেজ যদি আমরা জিস্ট করি আমরা দেখতে পাবো, সবার প্রথমে একটা ফর্মুলা তৈরি করা। এখান থেকে আগে বলি, এই স্টেজ বলতে আমাদের সাধারণত বোঝানো হয়েছে 7 থেকে 11 বছর বয়সের স্টেজ। ঠিক আছে, ক্লিয়ার? এই স্টেজই সেই স্টেজ যে স্টেজে প্রথম লজিক শুরু হয়, এবং এই স্টেজেই আমরা কনজারভেশন, যার বাংলা হলো সংরক্ষণ, এই স্টেজে আমরা কনজারভেশন বা সংরক্ষণ শুরু করে থাকি। এই স্টেজে আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, আর এই স্টেজে আমরা সেরিয়েশন বা ধারাবাহিকতা, বাংলায় লিখছি না, ধারাবাহিকতা, এগুলি আমরা লক্ষ্য করি। আর রিভার্স থিঙ্কিংও এই স্টেজেই শুরু হয়। তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজে যদি আমরা একবারে দেখি, এটাকে বলবো CCCS। CCCS বলতে কি? CCCS বলতে বোঝানো হয়েছে, এই সি মানে হলো কংক্রিট অপারেশনাল স্টেজ, এই সি মানে হলো কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ। আচ্ছা, এই সি মানে কি? এই সি এর মানে হলো ক্লাসিফিকেশন, আর এই এস এর মানে কি হলো সেরিয়েশন অর্থাৎ ধারাবাহিকতা। দেখতে পেলাম তাহলে এই CCCS এটা হলো কংক্রিট অপারেশনাল স্টেজের একটা, মানে একটা নয়, অনেকগুলি বিখ্যাত বৈশিষ্ট্য, যেগুলি পরীক্ষায় আমরা প্রায়ই দেখতে পাই।
এরপরের স্টেজ হলো আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজ। কি দেখলাম? ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্টেজে কি দেখতে পাবো? সবার প্রথমে দেখব এই স্টেজের সময়কাল হবে 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত। 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এবং এই স্টেজ সেই স্টেজ যে স্টেজকে আমরা যৌক্তিক সক্রিয়তার স্তর বলে থাকি। আর যুক্তি মানেই সেখানে আসবে বিমূর্ত চিন্তন। কোনো জিনিসকে যুক্তি দিয়ে ভাবা, সেখান থেকেই শুরু হয় বিমূর্ত চিন্তন বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তাহলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বলতে কী বুঝি আমরা? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বলতে আমরা বুঝবো যে কোনো জিনিস বিমূর্ত চিন্তা, অর্থাৎ যে জিনিসকে তোমরা না চোখে দেখতে পাবে, না হাতে ধরতে পাবে, সেটাকে চোখেও দেখতে পাবে না, হাতে ধরতেও পারবে না, এমনকি টাচও করতে পারবে না, সেটাকে জাস্ট থিঙ্ক করতে হয় বা ফিল করতে হয়। হয় তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, লজিক, রিজন, যুক্তি, বুদ্ধি লাগাতে হবে, নয়তো ভাবতে হবে। যেমন ধরো আমি তোমাকে এখনই এটাই পড়াচ্ছি যে কি বলবো, যে কোনো একটা জিনিস আমি তোমাদেরকে শেখাচ্ছি। যেমন ধরো এই জিন পিয়াজের এই থিওরিটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো জিন পিয়াজের থিওরিটা আমি তো তোমাকে আর কি বলবো, হাতে কলমে দেখাতে পারবো না। এই থিওরিটা তোমাকে মন থেকে কল্পনা করতে হবে, বুঝতে হবে যে জিন পিয়াজে বলেই ছিলেন, এরকম 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 করেছিলেন। এটাকে বলা হবে বিমূর্ত চিন্তন বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ঠিক আছে। তারপর রয়েছে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং। হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং মানে এটা হলো হাই লেভেলের কোনো একটা চিন্তাভাবনা করা। কি বললাম? এটা হলো হাই লেভেলের থিঙ্কিং পাওয়ার, উচ্চ স্তরের কোনো কিছু চিন্তাভাবনা করার ক্ষমতা। এটাই হলো হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং। তার মানে হলো, শোনো ভালো করে, তার মানে হলো হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল বলতে কি? হাইপোথেটিক্যাল বলতে যে জিনিস এখনও পর্যন্ত হয়নি বা যে জিনিসটা এই মুহূর্তে ঘটছে না, কিন্তু তুমি তোমার মাথার মধ্যে সেটাকে কল্পনা করছো। বলি না আমরা যে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কল্পনা করো, তার মানে যে কোনো একটা জিনিসকে তুমি কল্পনা করছো, যে কোনো একটা পরিস্থিতিকে তুমি কল্পনা করছো, এটাই হবে হাইপোথেটিক্যাল। আর ডিডাকটিভ বলতে যে জিনিসটা বাইরে, যে জিনিসটা অনেকগুলি প্রসেস থাকবে। যেমন ধরো ডিডাকটিভ বলতে কি বোঝাচ্ছে? ডিডাকটিভ বলতে ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে কিভাবে আমরা আমাদের দেশের গরিব, পোভার্টি মানে কি? গরিব। কিভাবে আমরা আমাদের দেশের পোভার্টি বা দারিদ্রতাকে কম করব। তাহলে 4টে ছেলে 4 রকম উত্তর দেবে, বা তুমি 4টে বলবে। স্যার 1 নম্বর হলো আমরা দেশের ব্যবসা বাণিজ্য বাড়াবো, 2 নম্বর চাষবাস ভালো করে করবো, 3 নম্বর সবাইকে ভালো করে পড়াশোনা করাবো, 5 নম্বর, এইভাবে তুমি নানান দেবে। এটাকে বলা হয় ডিডাকটিভ, অর্থাৎ যেখানে যুক্তি, বিচার, বুদ্ধি লাগিয়ে অনেকগুলি পয়েন্ট বের করি, সেটাই হলো ডিডাকটিভ। ঠিক আছে। আর রিজনিং মানে তো যুক্তি, সবাই জানি আমরা। তাহলে কি দেখলাম? হাইপোথেটিক্যাল অ্যাকচুয়ালি যে জায়গায় বিচার বুদ্ধি লাগানোর জায়গা আসছে, সেটাই হবে ফর্মাল অপারেশনাল স্টেজ। মানে এবার তার ফর্মালাইজেশন হয়ে গিয়েছে তার চিন্তাভাবনার। তার চিন্তাভাবনা এবার এমন যেটা সমাজের সামনে পেশ করা যাবে। আর শেষে রয়েছে ডিডাকটিভ রিজনিং, মানে হলো জেনারেল টু স্পেসিফিক। তার মানে হলো যে কোনো সাধারণ জিনিস থেকে বিশেষ জিনিসের দিকে যাওয়া। ঠিক আছে। সাধারণ থেকে বিশেষ জিনিসের দিকে যাওয়া, মানে এই বয়সে আমরা তাদেরকে এবার সরাসরি পড়াতে পারি। সরাসরি আগে রুলস পড়িয়ে তারপর এক্সাম্পলের দিকে যেতে পারি। ঠিক আছে। যাই হোক, বুঝতে পেরেছো তোমরা? তাহলে এই হলো আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজ। এই যে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং মানে কি, দেখো এখানে পরিষ্কার বাংলা লিখে দেওয়া হয়েছে যে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং হলো বিশ্বের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অনুমান তৈরি করার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে চিন্তা করার ক্ষমতা। অর্থাৎ সমস্ত কোয়েশ্চেন আনসার, সমস্ত আনসার দেওয়ার জন্যে নিজের রিজনিং, অর্থাৎ কি বলবো, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিজ্ঞানসম্মত উত্তর দেওয়ার ক্ষমতা বা চিন্তা করার ক্ষমতা। ঠিক আছে। এটাকে ইংলিশে লেখা আছে এখানে, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং ইজ দ্য এবিলিটি টু থিঙ্ক সাইন্টিফিক্যালি। বিজ্ঞানসম্মতভাবে কোনো কিছু চিন্তা করার ক্ষমতা থ্রু জেনারেটিং প্রেডিকশন। প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণীও ঠিক না, মানে ভবিষ্যতে কি হতে পারে একটা প্রেডিকশন করা, সম্ভাবনা দেখা, প্রবাবিলিটি দেখা। হাইপোথেটনেস অর্থাৎ কি ঘটতে পারে অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, অ্যান্ড টু কোয়েশ্চেন আনসার, প্রশ্ন উত্তরের মাধ্যমে। বুঝলাম তাহলে এটা? এবার একটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট দেখি, কনসেপ্টটাকে তারপর আমরা বলছি। ধরো আমরা একটা জিনিস সাধারণই ভাবি না, তারপর না হয় থিওরির দিকে যাব।
ধরো একটা শিশু রয়েছে, চাইল্ড, অনেক মোটা হয়ে যাচ্ছে লেখাটা। ধরো একটা চাইল্ড রয়েছে, ঠিক আছে, আর এদিকে একটা মানে যথেষ্ট বয়সী একটা 24 বছরের কি বলবো পূর্ণবয়স্ক একটা ব্যক্তি বা অ্যাডাল্ট ব্যক্তি রয়েছে। অ্যাডাল্ট মানে কি পূর্ণবয়স্ক একটা ব্যক্তি। তাহলে একদিকে দেখলাম একটা চাইল্ড রয়েছে, একদিকে দেখলাম একটা পূর্ণবয়স্ক একটা ব্যক্তি রয়েছে। তো এই যে চাইল্ড, এই চাইল্ডের যে চিন্তাভাবনা হবে, এই চাইল্ডের যে চিন্তাভাবনা হবে আর এই অ্যাডাল্টের যে চিন্তাভাবনা হবে, অর্থাৎ পূর্ণবয়স্ক ব্যক্তির যে চিন্তাভাবনা হবে, সেটা কি দেখো চিন্তাভাবনা দু রকমের হয়। একটা হলো যে তুমি কতগুলি চিন্তা করলে, কি বললাম, চিন্তাভাবনা দু রকমের হয়। একটা কি হতে পারে যে তুমি কেমন চিন্তা করছো, আর একটা হতে পারে তুমি কতগুলি বা কতক্ষণ বা কত পরিমাণে চিন্তা করছো, ঠিক আছে, কতগুলি চিন্তা করছো। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও সেম হবে। নিজেকে প্রশ্ন করো, একটা প্রশ্ন করো এক্ষেত্রেও, যে এক্ষেত্রেও আমরা তাহলে এই প্রশ্নটাই করতে পারি, তাই তো, সেম প্রশ্ন করতে পারি যে আমি কেমন চিন্তা করছি, আর তার সঙ্গে সঙ্গে এটাও দেখব যে কতগুলি চিন্তা করছে। তাহলে কি দেখব, দেখো চাইল্ডরা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, চাইল্ড আর অ্যাডাল্ট, নিশ্চয়ই চাইল্ডরা, শিশুরা যেমন চিন্তা করবে, অ্যাডাল্টরাও সেরকম ধরনের চিন্তা করবে না, তাই না? একটা শিশু কি চিন্তা করবে, যে কাশ আমার কাছে একটা 1,000 টাকা দামের বা আমার কাছে একটা 8,000 টাকা দামের গিয়ারওয়ালা বাইসাইকেল থাকুক, আমি খুব খুশি, তাই ভাববে। বড়রা কি ভাববে, বড়রা ভাববে যে কাশ আমার কাছে একটা ভালো হোম লোন চলে আসে, খুব ভালো হোম লোন আমি পেয়ে যাই, খুব ভালো আমি একটা চাকরি পেয়ে যাই, জব পেয়ে যাই, কাশ আমার ম্যারেজটা একটা ভালো জায়গায় হয়ে যায়। তো এইগুলি ভাববে, সে ফ্যামিলির কথা ভাববে, তাই তো। তার মানে কি দেখলাম, দেখবো যে চিন্তাভাবনার টাইপটা, এটা এই যে বললাম না কেমন, এটা কি ইংলিশে আমরা বলে থাকি কাইন্ড, অর্থাৎ তুমি কেমন ধরনের চিন্তা করছো, এটাকে ইংলিশে কি বলবো, এটা কি বলবো কাইন্ড, অর্থাৎ তুমি কেমন ধরনের চিন্তা করছো, কাইন্ড। তাহলে কি দেখলাম, যে তার চিন্তা করার ক্ষমতাটা অর্থাৎ কেমন, এটা কিন্তু বড়দের থেকে মানে চাইল্ডের চিন্তা ভাবনা করার ধরনটা আর বড়দের অ্যাডাল্টের চিন্তা ভাবনা করার ধরনটা দুটোই কিন্তু আলাদা। তাহলে কি বলবো, এরা এক রকমের ভাববে, এরা এক রকমের ভাববে, ছোটরা এক রকমের ভাববে, বড়রা এক রকমের ভাববে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বড়দের চিন্তাভাবনা করার ক্ষমতা ছোটদের থেকে আলাদা। ক্ষমতাটা নয় ঠিক, অ্যাকচুয়ালি বিষয়টা, চিন্তার বিষয়টা আলাদা। তাহলে তাদের কি ডিফারেন্ট, আমরা একটা জিনিস লিখতে পারি যে তাদের কাইন্ডটা ডিফারেন্ট। তাদের কি ডিফারেন্ট, কাইন্ডটা ডিফারেন্ট, অর্থাৎ চিন্তাভাবনা করার বিষয়টা, জিনিসটা কি কি সেটা হলো আলাদা। আর কতগুলি চিন্তা করে, এটাকে আমরা কি বলে থাকবো, অ্যামাউন্ট, কি বলে থাকবো, কতগুলি মানে কত পরিমাণ, অ্যামাউন্ট মানে পরিমাণ, তুমিও জানো আমিও জানি, অ্যামাউন্ট কতগুলি। অ্যামাউন্টটা কিন্তু আমরা খুব মানে অবাক করা বিষয়, অ্যামাউন্ট কিন্তু সেম হবে। মানে একটা অ্যাডাল্টও যদি 1 ঘন্টায় 1 আওয়ারে 1,000টা চিন্তাভাবনা করে, একটা শিশুও সেই 1 ঘন্টায় 1,000টাই চিন্তা করবে, অর্থাৎ তাদের নাম্বারটা কিন্তু সেম, চিন্তা ভাবনা করার অ্যামাউন্টটা সেম, বাট কাইন্ডটা হলো আলাদা। তাহলে এখান থেকে আমরা এত সব কথা না বলে সরাসরি দুটো জিস্ট পয়েন্ট বানাতে পারি। এক, যে তাদের কাইন্ডটা হলো ডিফারেন্ট বাট অ্যামাউন্টটা হলো সেম, তাই নয় কি? তাহলে আমরা দুটো কথা বলতে পারি, এক, তাদের কাইন্ড হলো ডিফারেন্ট, 2, অ্যামাউন্ট হলো সেম। চিন্তাভাবনা করার পদ্ধতিটা আলাদা বাট পরিমাণটা হলো সেম। তাহলে চলো দেখি আমরা প্রশ্ন। এবং এ কথাটা কে বলে, পিয়াজে একটা খুব ভালো কথা মানে জিনিস আমাদের সঙ্গে শেয়ার করেন, সেটা কি আমরা দেখব। পিয়াজের মতে চাইল্ড থিঙ্কিং ডিফার্স মানে কি আলাদা, চাইল্ডের থিঙ্কিংটা হলো ডিফারেন্ট, চাইল্ডের থিঙ্কিংটা ডিফার্স অর্থাৎ আলাদা, কার থেকে, ইন কাইন্ড। বড়দের থেকে কিসে আলাদা, ইন কাইন্ডে, ধরনে আলাদা। কিসে আলাদা, তাদের ধরনে, কী ধরনের চিন্তা করছে সেই জিনিসটা আলাদা, ঠিক আছে। ফ্রম অ্যাডাল্টস দেন ইন অ্যামাউন্ট, অর্থাৎ লাইনটাকে ঝেড়ে মুখস্থ করে নাও। চিলড্রেন থিঙ্কিং ডিফার্স ইন অ্যামাউন্ট ফ্রম অ্যাডাল্ট দেন সরি ভুল করলাম না, চাইল্ড থিঙ্কিং ডিফার্স ইন কাইন্ড ফ্রম অ্যাডাল্ট দেন ইন অ্যামাউন্ট, অর্থাৎ চাইল্ডের চিন্তাভাবনা বড়দের থেকে আলাদা হয়
ধরনে, কাইন্ড মানে হলো ধরনে, কিন্তু কি থেকে আলাদা হয়? অ্যামাউন্ট। দেন অ্যামাউন্ট মানে অ্যামাউন্টটা হয় না, ধরনে আলাদা হয়। দেখো বাংলাতেও লিখে দিয়েছি আমি, বাচ্চাদের চিন্তাভাবনা বড়দের থেকে আলাদা ধরনের হয় কিন্তু পরিমাণটা একই থাকে। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? চলো নেক্সট দেখি। এই জিনিসটা কি তো আমরা অন্যভাবে বলতে পারি না? এই কাইন্ডকে আমরা আগেও পড়েছি আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা এই জিনিসটা আগেও পড়েছি। কোন জিনিসটা আগেও পড়েছি? এই জিনিসটা আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আগেও পড়েছি, যে কাইন্ড মানে কি অ্যাকচুয়ালি। এক মিনিট ধরো, হ্যাঁ দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা এই জিনিসটা আগেও পড়েছি যে কাইন্ড মানে অ্যাকচুয়ালি কত, মানে কেমন ধরনের, মানে এটা হলো, এটাকে বাংলায় বলবো গুণগত, আর এটাকে ইংলিশে বলবো কোয়ালিটেটিভ। QUALATI, কোয়ালিটেটিভ। স্পেলিংটা ভুল হচ্ছে, দাঁড়াও এখানে দেওয়া আছে নিশ্চয়ই, এই যে দেখো এখানে লেখা আছে, তাহলে কি আর লিখবো? কোয়ালিটেটিভ, QUALITATIVE। তাহলে কোয়ালিটেটিভলি অর্থাৎ গুণগতভাবে এটা হবে আলাদা, বাট অ্যামাউন্টটা সেম। আর অ্যামাউন্টকে ইংলিশে আমরা কি বলবো, বাংলায় কি বলবো? পরিমাণগত। পরিমাণগত। আর এটাকে ইংলিশে কি বলবো? কোয়ান্টিটেটিভলি। কোয়ান্টিটেটিভলি অর্থাৎ পরিমাণগতভাবে এক কিন্তু গুণগতভাবে আলাদা। দেখো নিচে এই পয়েন্টটাও লেখানো রয়েছে, কি লেখানো রয়েছে পড়ো এখানে। অ্যাকর্ডিং টু পিয়াজে, পিয়াজের মত অনুসারে, চিলড্রেন্স থিঙ্কিং ইজ সেম ইন কোয়ান্টিটিভলি, অর্থাৎ কোয়ান্টিটিতে সেম বাট কোয়ালিটেটিভলি ডিফারেন্ট, কিন্তু গুণগতভাবে আলাদা। দেখো এখানে লেখা আছে বাচ্চাদের চিন্তাভাবনা এটি পরিমাণগতভাবে একই কিন্তু গুণগতভাবে ভিন্ন, অর্থাৎ গুণগতভাবে আলাদা। পরিমাণটা সেম, গুণগতভাবে আলাদা। এটাই বলা হয়েছে যে একটা শিশু 1 ঘন্টায় 1000টা চিন্তা করলে, 100টা চিন্তা করলে অ্যাডাল্টও 100টাই চিন্তা করবে, বাট চিন্তাভাবনার জিনিসটা হবে আলাদা। চলো তারপরে দেখবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জিন পিয়াজে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড ইগোসেন্ট্রিক স্পিচ। জিন পিয়াজে কিন্তু স্পিচকে নিয়ে বেশি কথা বলেনি, তাও মনে রাখবো ইগোসেন্ট্রিক স্পিচ কথাটা কিন্তু জিন পিয়াজেই এটা সম্পর্কে আমাদেরকে পরিচিত করিয়েছেন। এবং এই বৈশিষ্ট্যটা দেখা যায় 2 থেকে 6 বছর বয়সের মধ্যে। 2 থেকে 6 বছর বয়সের মধ্যে। এবার তোমাদের কাছে প্রশ্ন হলো যে 2 থেকে 6 বছর বয়স মানে বাচ্চাটা কোন স্টেজের মধ্যে রয়েছে? মানে সেন্সরি নাকি প্রি অপারেশনাল নাকি কংক্রিট অপারেশনাল নাকি ফর্মাল অপারেশনাল? বলো, এটা উত্তর দেবে তোমরা। ঠিক আছে, যে ইগোসেন্ট্রিক স্পিচ তাহলে 2 থেকে 6 বছর মানে কোন স্টেজের মধ্যে পড়ছে? ইগোসেন্ট্রিক স্পিচ মানে কি? ইগোসেন্ট্রিক স্পিচ মানে হলো ওই স্পিচটা যখন কোনো শিশু কোনো খেলা করে, ধরো সে নিজের সঙ্গে নিজেই খেলা করছে। ধরো এখানে একটা চতুর্ভুজ, এখানে একটা বৃত্ত, এখানে একটা ত্রিভুজ। এবার সে নিজেই যখন খেলা করবে শিশুটা, সে নিজেই বলবে যে আমি এক কাজ করি, চতুর্ভুজটা এখানে রাখি, এক কাজ করি বৃত্তটা, এই ত্রিভুজটা আমি এখানে নিয়ে চলে আসি, আমি এক কাজ করি ত্রিভুজটা আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে আমার একটা খুব সুন্দর ঘর হয়ে গেল। এই যে নিজেকে নিজে বলা, এটাকে আমি মুছে লিখছি এখানে, এই যে সে নিজেকে বলছে, নিজেকে নিজেই ইনস্ট্রাকশন দিচ্ছে, অর্থাৎ নিজেকে নিজেই বলছে, এটা কি বলা হয়? ইগোসেন্ট্রিক স্পিচ। ঠিক আছে, নিজের সঙ্গেই বলছে। এবার আবার দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি, আমরা এরপরে গিয়ে পড়ব। একটা তো পড়বো আমরা লেভ ভাইগটস্কি, আর একটা আমরা এখন পড়ছি জিন পিয়াজে। লেভ ভাইগটস্কিও এর পরের চ্যাপ্টারে রয়েছে আমাদের। তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। কি দ্বন্দ্ব? জিন পিয়াজে একটা কথা বলেন, যে আগে, এটা যদি কোনো শিশু হয়, জিন পিয়াজে বলে যে শোনো, আগে শিশু চিন্তা ভাবনা করার ক্ষমতাটা তৈরি হবে, তারপরে সে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অর্থাৎ ভাষা সম্পর্কে অবগত হবে। মানে চিন্তা ভাবনা আগে করবে, ভাষা পরে শিখবে।
আর এইদিকে ভাইগটস কি বলবে, না উল্টোটা, ভাইগটস কি বলবে, না শোনো আগে ভাষা বলতে শিখবে তারপরে সে চিন্তা ভাবনা করতে শিখবে, তা না হলে সে চিন্তাটা করবে কিসের মাধ্যমে। বুঝতে পারলে পার্থক্যটা দুজনের এর মারামারির বিষয়টা কি? মারামারির বিষয়টা হলো এটাই, লে ভাইগটস কি বলবে যে আগে ভাষা তারপরে চিন্তা। তাহলে লে ভাইগটস কি বলবে, লে ভাইগটসকে এই কথাটাই বলবে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রসিডস টুয়ার্ডস থিঙ্কিং, এটা বলবে লে ভাইগটস্কি। আচ্ছা এটাই বা কী করে মনে রাখবে এইভাবে, লে ভাইগটস্কি এল আর ল্যাঙ্গুয়েজও এল, তাহলে এল কোড হয়ে গেল, এল কোড হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ থেকে থিঙ্কিংয়ের দিকে যাবে, অর্থাৎ ভাষা থেকে চিন্তনের দিকে, এটা চিন্তা নয় চিন্তন। আর জিন পিয়াজে বলবে যে না, থিঙ্কিংটা আগে হবে, বলবে থিঙ্কিং প্রসিডস টুয়ার্ডস ল্যাঙ্গুয়েজ, থিঙ্কিংটা আগে হবে ল্যাঙ্গুয়েজের দিকে তারপরে যাবে। এবার কোনটা ঠিক কোনটা ভুল তারাই জানবে, আমরা নাম্বার নিয়ে পরীক্ষায় পাস করে চাকরি করব, ঠিক আছে। তাহলে জিন পেয়াজে কী বলে যে থিঙ্কিং আগে হবে ল্যাঙ্গুয়েজ পরে শিখবো। দেখি এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে, এই যে এটা কার মতে, এটা হলো পেঁয়াজের মতে। পেঁয়াজে কি বলছে এটা সম্পর্কে, পেঁয়াজে বলছে থট প্রসিডস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ থট আগে হবে তারপরে ল্যাঙ্গুয়েজের দিকে যাবে, যেটা আমরা পড়লাম, তাই তো। এটা কার মতে, এটা পেঁয়াজের মতে। আর ভাইগটস্কি কি বলছে, ভাইগটস্কি বলছে যে না, আগে ল্যাঙ্গুয়েজ তারপরে থিঙ্কিং, ঠিক আছে। বেশ, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ কি আমরা দেখে নিয়েছি অলরেডি। চলো কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা কোয়েশ্চেনটা কি লাইভ ক্লাসে করাবো? বেশ তাই হবে, কোয়েশ্চেনটা আমি তোমাদের একবার দেখে নিই কতগুলি কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনটা আমি তোমার না হয় লাইভ ক্লাসেই করাবো। আচ্ছা এরপরে সবই কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা আমি লাইভ ক্লাসেই করাবো, না হলে মজা পাবে না তোমরা। সবই কোয়েশ্চেন, ঠিক আছে। বেশ তাহলে আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস করবো বা দেখবো, ঠিক আছে। থ্যাংক ইউ।